বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর অনলাইনের ক্লাসগুলো নিয়মিত দেখে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, শুধু দেখলেই হবে না, তোমরা অবশ্যই প্রতিটি ক্লাস অত্যন্ত গুরুত্বের সাথে দেখবে এবং সেটা আবারও বাসায় একাধিকবার চেষ্টা করবে এবং চর্চা করবে। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সবাই এই করোনার কালীন সময়ে সমস্ত সরকারি দেওয়া স্বাস্থ্যবিধিগুলো মেনে সবাই সুস্থ আছো। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যারা আজ এখন লাইভে আছো আমাদের ন্যাশনাল কলেজ এবং ন্যাশনাল কলেজের বাইরে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই অবগত আছো যে আজকের ক্লাসটি জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় সেল ডিভিশন হতে তৃতীয় ক্লাস। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই ব্যাপারে অবগত আছো। প্রথম ক্লাসে আমি কি করেছিলাম, কোষ বিভাজনটা কি, কত প্রকার কোষ বিভাজন আছে, কোষ বিভাজন কিভাবে আবিষ্কৃত হয়েছে ইত্যাদি অনেক বিষয়গুলো আমি তুলে ধরেছিলাম। আর দ্বিতীয় ক্লাসে আমি মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেখানে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম দুটি ধাপ আলোচনা এসেছিল। আর আজকে আমি তার ধারাবাহিকতায় মাইটোসিস কোষ বিভাজনের বাকি অংশগুলো আলোচনা করব, অর্থাৎ ধাপগুলো আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তাহলে আশা করছি তোমরা সবাই খাতা বই কলম নিয়ে রেডি আছো। আর এখন আমি যে ক্লাসটি শুরু করব তার আগে আমি জানতে চাচ্ছি আমার সাউন্ড এবং লেখাটা স্পষ্ট কিনা। তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও আর আমি আমার ক্লাসটি শুরু করে দিচ্ছি। তো শিক্ষার্থীরা, যেহেতু মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আমি এখন বিভিন্ন ধাপগুলো নিয়ে আলোচনা করব, যা তোমরা পূর্বে এসএসসিতে পর্যন্ত জেনে আসছো কিছুটা, তো আমি এখন তৃতীয় ধাপ থেকে আলোচনা করব। তো প্রথমেই আসা যাক আবারও সেই একই কথা যে মাইটোসিস কোষ বিভাজনটা কি। আমি সামান্য পূর্বের আলোচনা থেকে সামান্য টেনেই আমি মূল টপিকে যাব। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই অবগত আছো যে কোষ বিভাজন 3 ধরনের আর প্রতিটা জীবের কোষ বিভাজন একটি অপরিহার্য, এটা ঘটতেই হবে। আর কোষ বিভাজন ছিল 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিস হচ্ছে অনুন্নত উদ্ভিদ প্রাণীর ক্ষেত্রে হয় আর মাইটোসিস হচ্ছে উন্নত উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে হয়। এটা সবসময় হচ্ছে দেহকোষে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন হয় আর জননকোষে হচ্ছে মিওসিস কোষ বিভাজন। তো শিক্ষার্থীরা, মাইটোসিস কোষ বিভাজন কি সেটাও তোমাদেরকে আমি পূর্বের ক্লাসে জানিয়েছিলাম, তারপরেও আমি আরেকবার বলে নিচ্ছি, তারপর আমি বিভাজনে যাব। মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার, ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের সমান হয়, অর্থাৎ গুণাগুণ মাতৃকোষের সম্পূর্ণ গুণাগুণ অপত্য কোষের গুণাগুণ একই রকম হয়। আর এই ধরনের কোষ বিভাজনের ফলে যেহেতু কোষ নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের উভয় বিভাজন একবার করে হয়েছে, তাই এটাকে সমীকরণ বিভাজন বলা হয়। তো শিক্ষার্থীরা, এখন আমি জেনে নিচ্ছি, তোমরা আমাকে কনফার্ম করলে ভালো হয় যে সাউন্ড কম ঠিক আছে কি না। হ্যাঁ, ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমি এখন মূল টপিকে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, লক্ষ্য করো, কোষ বিভাজনের ক্ষেত্রে আমি এর পূর্বের ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, তো সেই চিত্রটা আমি শুধু ইন্টারফেস বলেছিলাম, প্রোফেজ বলেছিলাম আর মেটাফেজ বলেছিলাম। তো এখন আমি মেটাফেজ পর্যায়ে আলোচনা করব। তবে মেটাফেজের চিত্রটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি এখন মেটাফেজ পর্যায়ে আলোচনা করব। তার আগে আমি তোমাদেরকে জানাতে চাচ্ছি, কোষ বিভাজন মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলো ছিল কয়টি? মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। শিক্ষার্থীরা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, 5টি ধাপ ছিল। তো প্রোফেজ, মেটাফেজ দুটি আলোচনা হয়েছিল। আজকে আমি আলোচনা করব মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ এবং সাইটোকাইনেসিস নিয়ে। তো শিক্ষার্থীরা, এখন লক্ষ্য করো যে মেটাফেজ পর্যায়ে কি ছিল। আমরা জেনেছিলাম যে
প্রোমেটাফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়েছিল। ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মধ্যে অবস্থান করেছিল এবং এরা মেরু থেকে কোথায় অবস্থান আসতেছিল, যে বিষুবীয় অঞ্চলের দিকে। এখন আমরা দেখব যে মেটাফেজ পর্যায়ে এসে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করেছে। সেখান থেকে চিত্রটি আমার সাথে সাথে তোমরা আঁকবে। এটা হচ্ছে মেরু অঞ্চল। তাহলে আমরা এখানে এই মেরুটা আমরা এঁকে নিয়ে তারপরে আমি বর্ণনা করছি। তোমরা লক্ষ্য করো, তোমরা এভাবে চিত্রটা দ্রুত এঁকে ফেলতে পারো। দেখো শিক্ষার্থীরা, তোমরা এভাবে স্পিন্ডল যন্ত্রগুলোকে এঁকে নাও। এটা হচ্ছে মেরু। এখন তার পূর্বে যে আমি প্রোমেটাফেজ পর্যায়ে আমি যেটা চিত্র দেখিয়েছিলাম, সেখানে ছিল স্পিন্ডল যন্ত্রগুলো মধ্যে ক্রোমোজোমগুলো মানে বিষুবীয় অঞ্চল। এই দুই মেরুর মাঝখানের রেখাটি হচ্ছে বিষুবীয় অঞ্চল বরাবর এরা গমন করছিল। কিন্তু এখন আমরা মেটাফেজ পর্যায়ে দেখব ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করেছে। বিষুবীয় অঞ্চল বরাবর ক্রোমোজোমগুলোর অবস্থান আমরা লক্ষ্য করব। তারপরে আমরা এবার কোষ প্রাচীর এঁকে দাও। এভাবে দ্রুত এঁকে ফেলো। সেখান থেকে দ্রুত এঁকে ফেলো। তারপর আমরা এবার এটাকে আমরা একটু লেবেলিং করে দিলে ভালো হয়। এটা আমরা লেবেলিং করছি। এটা হচ্ছে মেরু। তো তোমরা জানো যে এই অংশটার নাম হচ্ছে মেরু অঞ্চল। এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু বা যন্ত্র। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে ক্রোমোজোম। এই হচ্ছে কোষ প্রাচীর। তো সেক্ষেত্রে দ্রুত লিখে ফেলো। আর আমরা জানি যে এই অঞ্চলটা মাঝ বরাবর একটা কাল্পনিক রেখা কল্পনা যদি আমরা করি, তাহলে এটার নাম হচ্ছে কি বিষুবীয় অঞ্চল। এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। শিক্ষার্থীরা, এটার নাম কি? মেটাফেজ পর্যায়। মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়। এটা হচ্ছে চিত্রটা হচ্ছে মেটাফেজ পর্যায়। তাহলে আমরা আলোচনা করছিলাম মাইটোসিস কোষ বিভাজন নিয়ে। মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ। তার মধ্যে এই মেটাফেজ পর্যায়টি কত নম্বর ধাপ শিক্ষার্থীরা? এটা হচ্ছে 3 নম্বর পর্যায়। এখন দেখো, এই যে স্পিন্ডল যন্ত্র আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কি আছে শিক্ষার্থীরা? এখানে আমরা দেখতে পাচ্ছি, আর এইটা হচ্ছে ট্রাকশন ফাইবার। শিক্ষার্থীরা, যেটার মধ্যে ক্রোমোজোমগুলো অবস্থান করবে সেটা ট্রাকশন ফাইবার। তাহলে এই স্পিন্ডল যন্ত্রটার নাম হচ্ছে ট্রাকশন ফাইবার। আচ্ছা, চিত্রটা দেখে আমরা কি বুঝতে পারলাম? যে এখানে দুটি মেরু দেখা যাচ্ছে এবং দুটি মেরু থেকে ক্রোমোজোমগুলো তার পূর্বের অর্থাৎ মেটাফেজ পর্যায়ে আমরা এখানে দেখেছিলাম যে এর পূর্বেটা যে মেটাফেজ পর্যায়ে ছিল, সেখানে কিন্তু এই ক্রোমোজোমগুলো এই স্পর্শযন্ত্রর থেকে মানে মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলের দিকে অগ্রগামী হচ্ছিল। অর্থাৎ ক্রোমোজোমগুলো সবগুলো বিষুবীয় রেখার মধ্যে ছিল না, কোনো এক এক জায়গায় অবস্থান করছিল। তো তার পরবর্তীতে আমরা দেখলাম যে মেটাফেজ পর্যায়ে এসে ক্রোমোজোমগুলো এবার কি করছে, প্রত্যেকটা ক্রোমোজোমই তার সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করছে।
আর এখানে 2 মেরু হচ্ছে এটা, আর এই 2 মেরুর মাঝখানে যে কাল্পনিক রেখাটা সেটাই হচ্ছে বিষুবীয় অঞ্চল। তো সেন্ট্রোমিয়ারগুলো ক্রোমোজোম সহ সেন্ট্রোমিয়ার অংশগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করেছে। আর এই যে স্পর্শক তন্তু, এগুলো প্রত্যেকটা স্পর্শক তন্তু, কিন্তু স্পর্শক তন্তুর মধ্যে এই যে স্পর্শক তন্তুর মধ্যে যেই তন্তুটার মধ্যে ক্রোমোজোমগুলো অবস্থান করবে সেটার নাম হচ্ছে ট্রাকশন ফাইবার। তবে সব স্পর্শক তন্ত্রের মধ্যে যে ক্রোমোজোম অবস্থান করবে তা না, কিন্তু আবার একই স্পর্শক তন্ত্রের মধ্যে একাধিক ক্রোমোজোম অবস্থান করতে পারবে না। এক একটা স্পর্শক তন্ত্রের মধ্যে এক একটা ক্রোমোজোম অবস্থান করবে। তবে যেই স্পর্শক তন্ত্রের মধ্যে ক্রোমোজোম অবস্থান করেছে সেই স্পর্শক তন্ত্রের নাম হবে ট্রাকশন ফাইবার। এটা হচ্ছে কোষ প্রাচীর। তো শিক্ষার্থীরা এবার তোমরা ছবিটা লক্ষ্য করেছো। এখন আমি যদি তোমাদেরকে বিস্তারিত বর্ণনা করি তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রথমে সমস্ত ক্রোমোজোমগুলো কি হয়েছে যে বিষুবীয় অঞ্চলের দিকে এসে অবস্থান করেছে। কোথা থেকে? মেরু অঞ্চল থেকে। তো এই যে মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলে যে অবস্থান করো 2 মেরু থেকে, স্পিন্ডল যন্ত্র এই বিষুবীয় অঞ্চলে যে ক্রোমোজোমগুলো অবস্থান করলো এটাকে বলা হয় মেটাকাইনেসিস। তাহলে আমি কি বললাম? এখানে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মেটাকাইনেসিস ঘটে, অর্থাৎ ক্রোমোজোমগুলো মেরু অঞ্চল থেকে বিষুবীয় রেখার বরাবর অবস্থান করাটাকে বলা হচ্ছে মেটাকাইনেসিস। তাহলে আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে মেটাকাইনেসিস ঘটে। শিক্ষার্থীরা এই পর্যায়ে ক্রোমোজোমগুলো অত্যন্ত খাটো মোটা হয় এবং একটি জটিল কয়েলিং প্রক্রিয়া সম্পন্ন হয় এই প্রক্রিয়াটি, যার ফলে এটাকে কি বলা হয়? সুপার কয়েলিংও বলা হয়। এই যে প্রক্রিয়াটি যে সম্পন্ন হচ্ছে যে বিষুবীয় অঞ্চল বরাবর যে অবস্থান করছে, এই অবস্থান করাটা একটি জটিল প্রক্রিয়ায় সম্পন্ন হয়, তাই এটাকে বলা হয় সুপার কয়েলিং। একটি জটিল কয়েলিং প্রক্রিয়া এটি সম্পন্ন হচ্ছে। এই প্রক্রিয়াটাই হচ্ছে একটি জটিল প্রক্রিয়া, যার জন্য এটাকে বলা হচ্ছে সুপার কয়েলিং। এই পর্যায়েও এখানে কি হচ্ছে? জল বিয়োজন ঘটছে, ফলে ক্রোমোজোমগুলো খাটো মোটা আরও স্পষ্ট দেখাবে। এবং এখানে আমরা আরও দেখতে পাচ্ছি কি যে নিউক্লিয়ার আবরণটা কিন্তু একদমই অস্পষ্ট হয়ে গেছে। শিক্ষার্থীরা এই পর্যায়ে কিন্তু আমরা আর নিউক্লিয়ার আবরণটা দেখতে পাচ্ছি না। তার পূর্বে আমরা নিউক্লিয়ার আবরণটা দেখতে পেয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু নিউক্লিয়ার আবরণটা দেখা যাচ্ছে না। তার মানে নিউক্লিয়ার আবরণটা বিলুপ্ত হয়ে গেছে। তো শিক্ষার্থীরা আমরা এই পর্যায়ে আর কি দেখতে পাচ্ছি? একদম শেষ পর্যায়ের দিকে আমরা দেখব প্রতিটা সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে যাবে। এখানে মেটাকাইনেসিস হওয়ার কারণে দেখো সেন্ট্রোমিয়ারগুলো ক্রোমোজোমের যে বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করেছে, তাহলে প্রতিটা সেন্ট্রোমিয়ার বিষুবীয় রেখা বরাবর 2টা ভাগে বিভক্ত হয়ে যাবে। কখন? মেটাফেজ পর্যায়ে একদম শেষ প্রান্তে এসে। তো শিক্ষার্থীরা তো তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো এবার কি হবে? হয়ে যায় 2টি অপত্য ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সৃষ্টি করবে। তাহলে আমি প্রক্রিয়াটি আবারও তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা এবার দেখো আমি কি বলছি। ক্রোমোজোমগুলো স্পর্শক তন্তুর মধ্যে অবস্থান করছিল ঠিকই, কিন্তু স্পর্শক তন্ত্রের মধ্যে অবস্থান করছিল ঠিকই, কিন্তু সব সেন্ট্রোমিয়ারগুলো এর মধ্যে ছিল না, মানে বিষুবীয় অঞ্চল বরাবর ছিল না, অর্থাৎ বিষুবীয় অঞ্চলের আসার জন্য অগ্রগামী ছিল। কিন্তু মেটাফেজ পর্যায়ে আমরা দেখতে পেলাম ক্রোমোজোমগুলো সবগুলো একদম বিষুবীয় রেখা বরাবর অবস্থান করেছে। এখানে এই অবস্থাটাকে বলা হয় মেটাকাইনেসিস। আমি আবারও বলছি যে স্পর্শক তন্তুর যে তন্তুটার মধ্যে ক্রোমোজোমগুলো অবস্থান করছে সেই স্পর্শক তন্তুটার নাম হচ্ছে ট্রাকশন ফাইবার। এই পর্যায়েও জল বিয়োজন ঘটতে থাকে, ফলে ক্রোমোজোমগুলোকে আরও খাটো স্পষ্ট দেখায়। এই পর্যায়ে শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোমের যে মধ্যে যে নিউক্লিয়াসের আবরণটা যে ছিল, অর্থাৎ কোষের মধ্যে যে নিউক্লিয়ার আবরণটা ছিল সেই আবরণটা বিলুপ্তি হয়েছে। তা শিক্ষার্থীরা এই হচ্ছে গিয়ে মেটাকাইনেসিস অর্থাৎ মেটাফেজ পর্যায়। আর এখানে কিন্তু আমরা একটা জটিল কয়েলিং প্রক্রিয়া কিন্তু এই পর্যায়টি হচ্ছে। তো জটিল কয়েলিং প্রক্রিয়া হচ্ছে এই যে ক্রোমোজোমগুলা যে বিষুবীয় রেখায় অবস্থান করছে, এই প্রক্রিয়াটাই কিন্তু একটি জটিল কয়েলিং প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, তাই এটাকে বলা হয় একটি কয়েলিং প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। যার জন্য এটাকে আমরা কি বলি শিক্ষার্থীরা? এটাকে বলা হয় সুপার কয়েলিং বলি। তো
ক্রোমোজোমগুলোর আকার, সংখ্যা, আকৃতি নির্ধারণ করা যায়। যেহেতু জল বিয়োজন ঘটছে এবং স্পষ্ট হচ্ছে, তাই তাদের আকারটা কীরকম, আকৃতি কীরকম এবং তাদের সংখ্যাটা এই পর্যায়ে আমরা গণনা করতে পারি। তো শিক্ষার্থীরা, এর পরবর্তী ধাপটা হচ্ছে অ্যানাফেজ পর্যায়। অ্যানাফেজ পর্যায়টা আমি এখন আলোচনা করব। তোমরা এই অ্যানাফেজ পর্যায়ের জন্য এই অংশটা আমি একটু মুছে দিচ্ছি, তোমরা লিখে নাও। পাশাপাশি চিত্রটা দেখে পরে চিত্রটা অঙ্কন করলে অবশ্যই মনে থাকবে। দেখো, অ্যানাফেজ, এই 3 নম্বরটা ছিল মেটাফেজ পর্যায়। অ্যানাফেজ পর্যায়ে এসে আমরা কি দেখতে পাবো? এই যেই বললাম যে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে এরা বরাবর সেন্ট্রোমিয়ারগুলো দুটো বিভক্ত হবে। বিভক্ত হওয়ার পরে এবার মানে সেন্ট্রোমিয়ারগুলো বিভক্ত হয়ে 2টি অংশে বিভক্ত হবে। তাহলে তাদের 2 ভাগে বিভক্ত হওয়ার কারণে কাছাকাছি মেরুর দিকে সেন্ট্রোমিয়ার আংশিক 50% সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোমের বাকি অংশটা নিয়ে এরা মেরু অঞ্চলে অবস্থান করবে, তাহলে মেরুর দিকে গমন করবে। তাহলে দেখো, যদি সেন্ট্রোমিয়ার বরাবর, এটা বিষুবীয় বরাবর সেন্ট্রোমিয়ারগুলো 2টা ভাগে বিভক্ত হয়, তাহলে আমি চিত্রটা আরেকটু বুঝাচ্ছি। দেখো, এটা ছিল ক্রোমোসোম, এখন এটা হলো ধরো সেন্ট্রোমিয়ার, এটা বিষুবীয় রেখা বরাবর কিন্তু অবস্থান করছিল। তাহলে এইটা যখন এইভাবে 2টা বিভক্ত হলো, তাহলে এই আংশিক সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোমটা এইখানে রয়ে গেল কিছু, আর একটু আবার আংশিক সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোমের এই অংশটা। এখন এটা যদি উত্তর মেরু হয়, এটা দক্ষিণ মেরু। এখন এই সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত হওয়ার কারণে দেখা গেছে যে উপরের অংশটুকু উত্তর মেরু দিকে গমন করছে এবং বাকি অর্ধেকের নিচের অংশটুকু দক্ষিণ মেরু দিকে গমন করছে। তো এই অবস্থাটাই আমরা এখন চিত্র সাহায্যে আমি তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমরা আমার সাথে সাথে চিত্রটা আবার অঙ্কন করো। এখন আমি যেটা অঙ্কন করব সেটা হচ্ছে অ্যানাফেজ পর্যায়। তো শিক্ষার্থীরা, অ্যানাফেজ পর্যায়টা আমি আবার অঙ্কন করছি, তোমরা লক্ষ্য করো। এখন আমরা কোষটায় এঁকে ফেলি, এবং কোষ প্রাচীরটা এঁকে দাও। কোষ প্রাচীরটা সাথে সাথে এঁকে ফেলো। এখন দেখো, এটা হচ্ছে এটা মেরু, এগুলো হচ্ছে মেরু। আগের মতোই আমরা না লিখলেও আমরা ইচ্ছা করলে এই জায়গাটা দিয়ে আমরা চিহ্নটা করতে পারি। কোষ প্রাচীর, এটা কোষ প্রাচীর। এখন আমাদের এখানে যে বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে, সেখানে আমরা দেখতে পাবো যে এই স্পিন্ডল যন্ত্রগুলো আমরা এখানে লুপ্তপ্রায় দেখাবো, অর্থাৎ আমরা এখানে একটা ডট ডট চিহ্ন ব্যবহার করে দেখাতে পারি যে তার পূর্বে যে স্পিন্ডল যন্ত্রগুলো স্পষ্ট ছিল, সেটা এখন অ্যানাফেজ পর্যায়ে এসে অ্যানাফেজ পর্যায়ে আমরা দেখতে পাবো যে অ্যানাফেজ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি কি স্পিন্ডল যন্ত্রগুলো লুপ্ত হয়ে যাচ্ছে। লুপ্ত মানে প্রায় বিলুপ্ত দিকে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা এটাকে বোঝানোর জন্য একটু ডট ডট চিহ্ন ব্যবহার করতে পারি। তাহলে দেখো, এটা হচ্ছে লুপ্তপ্রায় স্পিন্ডল যন্ত্র। তো শিক্ষার্থীরা, চিত্রটা দ্রুত এঁকে ফেলো। এখানে আমরা দেখতে পাবো যে এই লুপ্তপ্রায় স্পিন্ডল যন্ত্রটার মধ্যে এই যে সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত হওয়ার কারণে ক্রোমোসোমগুলো এবার 2 প্রান্তের দিকে চলে যাচ্ছে। তো এখন দেখো, আমরা এই যে স্পিন্ডল যন্ত্রের মধ্যে চিত্রটা বসাবে, ক্রোমোসোমগুলো বসাবে, সেখানেই উপরে কিছু অংশ চলে গেল আর নিচে কিছু অংশ। তাহলে শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমরা আর কি কি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন দেখো, এই যে স্পিন্ডল যন্ত্রগুলো 2 ভাগে বিভক্ত হয়ে গেল, ফলে এদেরকে কিসের মতো দেখাচ্ছে? এদের কিছু অংশ ইংলিশের ক্যাপিটাল লেটারের I, J, L, V এদের মতো দেখাচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, এবার তোমরা চিত্রটার মধ্যে আমরা টেলোফেজ পর্যায়ে বিশেষ বৈশিষ্ট্যকে কোষ বিভাজন এই পর্যায়ে ক্রোমোজোমগুলো আমরা দেখতে পাচ্ছি 2 মেরু দিকে অবস্থান করছে। তাহলে এই অ্যানাফেজ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমগুলো মানে সেন্ট্রোমিয়ার থেকে
এই বিষুবীয় অঞ্চলের থেকে সেন্ট্রোমিয়ারগুলো বিভক্ত হয়ে দুই মেরু দিকে অবস্থান করছে। এবং এখানে আরেকটি লক্ষণীয় বিষয় হলো ক্রোমোজোমগুলো তার নিকট মেরু দেখেই বেশি গমন করছে, অর্থাৎ উপরের অংশটুকু উত্তর মেরু দেখে এবং নিচের অংশটুকু দক্ষিণ মেরু দিকে অবস্থান করছে। শিক্ষার্থীরা তোমরা চিত্রটা দ্রুত এঁকে ফেলো। আর এখানে কিন্তু এই পর্যায়েও কিন্তু জল বিয়োজনটা ঘটছে, ফলে ক্রোমোজোমগুলো আরও খাটো মোটা প্রসারিত হচ্ছে। আর ক্রোমোজোমগুলো ক্রমশ এখানে শিক্ষার্থীরা অ্যানাফেজ পর্যায়টা তোমরা দেখো, লক্ষ্য করো, দ্রুত এঁকে ফেলো। হ্যাঁ, এখন দেখো সেন্ট্রোমিয়ারগুলো যে পৃথক হয়ে দুই দিকে অবস্থান করলো, বিষুবীয় থেকে কোথায় অবস্থান করলো, মেরু দিকে অবস্থান করলো। সেন্ট্রোমিয়ারগুলো এই যে পূর্ণ বিভক্তি হলো, ফলে কি হলো, প্রতিটা ক্রোমাটিড এক একটি অপত্য ক্রোমোজোমে কিন্তু পরিণত হয়েছে। কারণ এই ক্রোমাটিডটা অংশটুকু উপরে চলে যাওয়ার কারণে সেখানে এখানেও একটি ক্রোমোজোম তৈরি হয়েছে, এখানেও তৈরি হয়েছে। অর্থাৎ আমরা এখানে কি বুঝতে পারছি শিক্ষার্থীরা, সেন্ট্রোমিয়ারগুলো যে পূর্ণ বিভক্তি হলো, ফলে কিন্তু ক্রোমাটিডগুলো এক একটি অপত্য ক্রোমোজোমে কিন্তু পরিণত হলো। আর প্রতিটা অপত্য ক্রোমোজোম কি করেছে, তার নিকটস্থ মেরুর দিকে গমন করেছে। তো শিক্ষার্থীরা এই যে নিকটবর্তী গমন করলো, যে সেই কারণে এই সেন্ট্রোমিয়ারগুলোকে তাদের অবস্থানের কারণে তাদের আকার আকৃতিরও পরিবর্তন আসছে। ফলে এদেরকে আমরা দেখতে পাচ্ছি কখনো ইংরেজি এল এর মতো দেখাচ্ছে, কখনো ভি এর মতো দেখাচ্ছে, আসলে সেন্ট্রোমিয়ারের অবস্থানের কারণে, কখনো আই এর মতো দেখাচ্ছে, কখনো জে এর মতো দেখাচ্ছে। তো শিক্ষার্থীরা এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারটা যখন এভাবে অবস্থান করছে তখন এটা যে সেন্ট্রোমিয়ারটা যদি মাঝামাঝি অবস্থান করে ক্রোমোজোমের, তাহলে এটাকে ভি এর মতো দেখাচ্ছে। যখন সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের প্রান্তের কাছাকাছি অবস্থান করতে আয়ের মতো দেখাচ্ছে, কখনো এটা প্রায় প্রান্তের কাছাকাছি হয় তখন এটা জে এর মতো দেখাচ্ছে। তো এই ধরনের আকৃতি হচ্ছে এই সেন্ট্রোমিয়ারগুলো মানে বিপরীতমুখী যখন গমন করে তখন এই ধরনের আকৃতিগুলো হয়। তাও শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা এই যে ভি, সেটা আমরা কি বলছি, মেটাসেন্ট্রিক, এলটা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক, জেটা অ্যাক্রোসেন্ট্রিক, আইটা হচ্ছে ট্যালোসেন্ট্রিক। এই যে অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছাইলে কিন্তু এই অ্যানাফেজ পর্যায়টা, গতি পর্যায়টা সমাপ্ত হবে। তাহলে যখনই নাকি এই সেন্ট্রোমিয়ারগুলো কি করবে, তাদের কাছাকাছি মেরুর কাছে যখন পৌঁছে যাবে তখনই আর অ্যানাফেজ পর্যায়টির সমাপ্তি ঘটবে। তাহলে আমি আবারও বলছি, অ্যানাফেজ পর্যায়ে আমরা কি কি দেখতে পেলাম, যে অ্যানাফেজ পর্যায়টি হচ্ছে মেটাফেজ পর্যায়ের পরবর্তী ধাপ এবং টেলোফেজ পর্যায়ের পূর্ববর্তী ধাপ। এই পর্যায়ে আমরা বিশেষ করে কি কি দেখতে পেলাম, এখানেও দুটি মেরু আছে এবং সেন্ট্রোমিয়ারগুলো পূর্বের মেটাফেজ পর্যায়ে বিভক্ত হওয়ার কারণে এবার সম্পূর্ণভাবে বিভক্ত হয়ে যাওয়ার কারণে তার বিভাজনের অংশ থেকে আংশিক ক্রোমোজোম সহ তারা নিকটবর্তী মেরু দিকে অবস্থান করে এবং এই অবস্থানের কারণে সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে এই ক্রোমোজোমগুলোকে বিভিন্ন ধরনের আকৃতি দেখায়, অর্থাৎ ইংরেজি এল, ভি, আই, জে। কীভাবে সেন্ট্রোমিয়ার যখন এই ক্রোমোজোমের মাঝামাঝি অবস্থান করে তখন এটা ইংরেজি ভি এর মতো দেখাচ্ছে, আবার যখন সেন্ট্রোমিয়ারগুলো ক্রোমোজোমের শেষ প্রান্তে এসে দেখাচ্ছে তখন এটাকে আই এর মতো দেখাচ্ছে, এবং শেষ প্রান্তের কাছাকাছি তখন এটাকে জে এর মতো দেখাচ্ছে, এবং সেন্ট্রোমিয়ারগুলো যদি মানে কাছাকাছি থেকে একটু প্রান্তে অবস্থান করে, দূরে অবস্থান করে, তখন এটাকে এল এর মতো দেখাচ্ছে। এই হচ্ছে, এবং এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার সহ দুই মেরুর কাছে পৌঁছে গেলেই অ্যানাফেজ পর্যায়ে সমাপ্তি ঘটে। শিক্ষার্থীরা এখন আমি তৃতীয় ধাপটি নিয়ে আলোচনা করছি, তোমরা লক্ষ্য করো, পরবর্তী ধাপটি আলোচনা করছি। অ্যানাফেজ পর্যায়ে পরবর্তী ধাপটা হচ্ছে টেলোফেজ। তো শিক্ষার্থীরা টেলোফেজ পর্যায়টি আমি অ্যানাফেজ পর্যায়টি মেটাফেজ পর্যায়ে মুছে আমি টেলোফেজ পর্যায়টি অঙ্কন করছি, তোমরা আমার সাথে সাথে এই অংশটি আবার অঙ্কন করো। এই পর্যায়ে আমরা দেখতে পাবো দুটি নিউক্লিয়াস এবং সেখানে ক্রোমোসোমগুলো অবস্থান করছে।
শিক্ষার্থীরা তোমরা দ্রুত এগিয়ে ফেলো। এখন এখানে আমরা দেখতে পাবো যে তার আগে যে সেন্ট্রোমিয়ার এখানে যে মেটাফেজগুলো ছিল, এবার এই অংশের মধ্যে আমরা প্রাচীর দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাবো একটি কোষ প্লেট। হ্যাঁ, কোষ প্লেটটাকে আমরা প্রথম একটা সিঙ্গেল আঁকতে পারি, কোষ প্রাচীরটা পরবর্তী ধাপে হবে। এটা হচ্ছে কোষ প্লেট। তাহলে দেখো এখানে এটা হচ্ছে মেরু আর নেই, এবার হচ্ছে এটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরটা আমরা চিরে দিতে পারি এখান থেকে। তারপরে এটা হচ্ছে ক্রোমোসোম, আর এটা চিত্রটার নাম হচ্ছে 5 নাম্বার টেলোফেজ পর্যায়। চিত্র টেলোফেজ পর্যায়। তো শিক্ষার্থীরা টেলোফেজ পর্যায়ে সাথে সাথে চিত্রটা অঙ্কন করো। তো টেলোফেজ পর্যায়ে আমরা কি দেখতে পাচ্ছি, কোষ বিভাজনে এই পর্যায়ে ক্রোমোজোমগুলো 2 মেরুতে স্থির অবস্থান করছে, আর জল বিয়োজন কিন্তু তখনও ঘটতে থাকে, ফলে এরা আরও প্রসারিত হয়। আর ক্রোমোজোমগুলা জল বিয়োজন ঘটার কারণে এগুলোকে আরও স্পষ্ট দেখায়, এবং এই ক্ষেত্রে কিন্তু গৌণকুঞ্জন ঘটবে, ফলে নিউক্লিয়াসে পুনরাবির্ভাব ঘটছে। এখানে আমরা স্পিন্ডল যন্ত্রগুলোকে অস্পষ্ট দেখব। তাহলে শিক্ষার্থীরা তোমরা লিখে ফেলো দ্রুত, নিউক্লিয়ার মেমব্রেন, ক্রোমোসোম, কোষ প্লেট, লুপ্তপ্রায় স্পিন্ডল যন্ত্র। এটা হচ্ছে লুপ্তপ্রায় স্পিন্ডল যন্ত্র। এটা নিউক্লিয়ার মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, লুপ্তপ্রায় স্পিন্ডল যন্ত্র। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি, এই অংশের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি, যে এই কোষ প্রাচীর এই পর্যায়ে ক্রোমোজোমগুলো 2 মেরুর দিকে অবস্থান করছে, আর ক্রোমোজোমগুলো হচ্ছে যেহেতু এখানে কি হচ্ছে জল যোজন ঘটছে, তো জল যোজন ঘটার কারণেই কিন্তু ক্রোমোজোমগুলো আবার অস্পষ্ট হওয়া শুরু হয়েছে। কারণ আমরা টেলোফেজ পর্যায়ে এসে দেখব যে সেই যে জল বিয়োজন ঘটা শুরু হয়েছিল সেইটা অবসান ঘটে, এবার জল যোজন ঘটা শুরু হয়েছে, ফলে ক্রোমোজোমগুলোকে আরও অস্পষ্ট দেখাবে এবং সুতার মতো দেখাবে। শিক্ষার্থীরা এই পর্যায়ে জল যোজন ঘটার কারণে আমরা এটাকে অস্পষ্ট দেখছি, আর শেষের দিকে 2 মেরুতে ক্রোমোজোমগুলো কি করবে, তার চারদিকে নিউক্লিয়ার মেমব্রেন আর হচ্ছে সেট ক্রোমোজোমের গৌণকুঞ্জন নিউক্লিয়াসের আবার পুনরাবির্ভাব ঘটে, ফলে কি হবে, এই 2 মেরুর মধ্যে আমরা অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি দেখতে পারবো। আর এই যে স্পিন্ডল ফাইবারগুলো ধীরে একদম সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে এই পর্যায়ের শেষের দিকে। এটাই হচ্ছে টেলোফেজ পর্যায়ে বিশেষ বৈশিষ্ট্য। তো শিক্ষার্থীরা এইখানে আমাদের 5টি পর্যায় শেষ, তবে তোমাদের মনে রাখতে হবে টেলোফেজ পর্যায়ের শেষে গিয়ে কিন্তু সাইটোকাইনেসিস ঘটে। তাহলে আমি এই টেলোফেজকে আবার সাইটোকাইনেসিস ঘটলে কি পর্যায়ে কি ধরনের পরিবর্তন আসবে, আমি সেটা এখান থেকে এই চিত্রটা এঁকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, সাইটোকাইনেসিসকে টেলোফেজ পর্যায়ের শেষের দিকে এখানে এই স্পিন্ডল যন্ত্রগুলো আর থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে, আর এখানে কোষ প্রাচীর তৈরি হবে। এখানে হবে কোষ প্রাচীর তৈরি হবে এবং সাইটোকাইনেসিস ঘটবে। তো শিক্ষার্থীরা এটা হচ্ছে এবার সাইটোকাইনেসিস লিখে নাও, সাইটোকাইনেসিস এই পর্যায়টা হচ্ছে অর্থাৎ 5টি পর্যায় শেষ হওয়ার পরে কোষের মধ্যে সাইটোকাইনেসিস ঘটবে। সাইটোকাইনেসিসের মানে সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসের মাধ্যমে সম্পূর্ণভাবে 2টি অপত্য কোষের সৃষ্টি হবে। তাহলে দেখো শেষের দিকে কি হচ্ছে, সাইটোকাইনেসিস শুরু হচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে এই যে সাইটোপ্লাজমটা 2 ভাগে বিভক্ত হয়ে গেল, এবং 2 ভাগে বিভক্ত হওয়াটাকে বলা হচ্ছে কি সাইটোকাইনেসিস। শিক্ষার্থীরা এই সাইটোকাইনেসিসের সাথে সাথে কোষ প্লেট, কোষ প্রাচীর এই মাধ্যমিক কিন্তু এই উদ্ভিদ কোষের মধ্যে সাইটোকাইনেসিস ঘটার
ঘটছে কীভাবে? কোষ প্লেট এবং কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে। তা এই কোষ প্লেট আর কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমেই কিন্তু এই সাইটোকাইনেসিসটা ঘটছে। অর্থাৎ সাইটোকাইনেসিস আমরা তাকে বলবো যখন এই কোষের মধ্যে কি হচ্ছে, কোষ প্রাচীর আর কি হচ্ছে শিক্ষার্থীরা, যখন কোষ প্রাচীরগুলো মানে কোষ সাইটোপ্লাজমে বিভক্ত হবে তখন এটা হলো সাইটোকাইনেসিস। তো সাইটোকাইনেসিসের ক্ষেত্রে কিন্তু আমরা কোষ প্লেট আর কোষ প্রাচীর সৃষ্টি হতে দেখব। তো শিক্ষার্থীরা এখানে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ফ্যাগোপ্লাস্ট শিক্ষার্থীরা দেখো ক্ষুদ্র ক্ষুদ্র ভেসিকলগুলো মিলিত হবে এবং কোষ প্লেট তৈরিতেও সাহায্য করবে। তাহলে ফ্যাগোপ্লাস্টগুলো আর যে ছোট ছোট কোষ গহ্বরগুলো যে আছে সেগুলা একত্রে মিলিত হয়ে কিন্তু এই যে এখানে যে কোষ প্লেটটা তৈরি হওয়ার ক্ষেত্রে ফ্যাগোপ্লাস্ট আর হচ্ছে ছোট ছোট কোষ গহ্বরগুলো থেকেই এই কোষ প্রাচীরটা তৈরি হবে। কোষ প্রাচীর যদি তৈরি না হয় তাহলে দুটি কোষ কিন্তু তৈরি হবে না। তো দুটি কোষ তৈরি হতে গেলে কোষ প্রাচীর তৈরি হতে হবে। কোষ প্রাচীর তৈরির মাধ্যমে কিন্তু এই সাইটোকাইনেসিস প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তো শিক্ষার্থীরা কোষ প্লেটের পরবর্তীতে কিন্তু এই যে কোষ প্লেট আছে সেখানে আমাদের হেমিসেলুলোজ তারপর অন্যান্য দ্রব্যগুলো কিন্তু আস্তে 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 ধীরে ধীরে এটার উপরে সে জমা হতে থাকবে এই কোষ প্রাচীরটার উপরে। তো শিক্ষার্থীরা এইভাবে জমা যখন হতে থাকবে পরে কি হবে, একসময় কোষ প্রাচীরটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তাহলে তোমরা লক্ষ্য করেছো যে এই যে মাতৃকোষটি যে দুই ভাগে বিভক্ত হয়ে এর ফলে পরবর্তীতে মাতৃকোষটি দুভাগে বিভক্ত হয়ে দুই প্রান্তে অবস্থান করলো এবং দুটি অপত্য নিউক্লিয়াসে তৈরি হলো। এই হচ্ছে সাইটোকাইনেসিস। তবে শিক্ষার্থীরা মনে রাখবা যে সাইটোকাইনেসিস যদি না ঘটতো তাহলে কিন্তু অনেক সমস্যা হতো কোষের ক্ষেত্রে। তাহলে কি হতো, অনেক একাধিক নিউক্লিয়াস তৈরি হতো। সাইটোকাইনেসিস ঘটে বলে কোষ প্রাচীর তৈরি হয় আর একটি কোষ থেকে দুটি নিউক্লিয়াস তৈরি হচ্ছে। কিন্তু সাইটোকাইনেসিস যদি না ঘটতো তাহলে কি হতো, একাধিক নিউক্লিয়াস তৈরি হতো। তো একাধিক যদি নিউক্লিয়াস তৈরি হয় তাহলে কি আমরা যে ডাব খাই, আমরা যে ডাবের পানি খাই সেখানে কিন্তু একাধিক নিউক্লিয়াসের সমন্বয় হয়েছে। তাহলে মুক্ত এই যে ডাবের পানিটা সেটা কিন্তু মুক্ত নিউক্লিয়াসের বিভাজনের ফলেই এই ডাব তৈরি হচ্ছে। আবার শিক্ষার্থীরা আমরা যে অনেক শৈবাল ছত্রাকের নাম শুনেছো, প্রাণী কোষের মধ্যেও কিন্তু এই যে আমরা যা দেখতে পাই যে ক্যারিওকাইনেসিস ঘটে কিন্তু সাইটোকাইনেসিস ঘটে না। তাহলে আমরা যে ধরনের শৈবাল ছত্রাকের কথা বলি তাহলে সেখানে কিন্তু সাইটোকাইনেসিস ঘটতে দেখা যায় না। আর অনেক প্রাণী কোষ আছে সেখানে ক্যারিওকাইনেসিস ঘটলেও সাইটোকাইনেসিস কিন্তু ঘটে না, এটা আমাদের মনে রাখতে হবে। তো সাইটোকাইনেসিস সব ক্ষেত্রে যে ঘটবে তা না, কিন্তু ক্যারিওকাইনেসিস ঘটলেও অনেক ক্ষেত্রে সাইটোকাইনেসিস ঘটে না। তো এইটা হচ্ছে কোষ প্রাচীরে কোষ বিভাজনের আরেকটি প্রধান বৈশিষ্ট্য। যদি সাইটোকাইনেসিস না হয় তাহলে কি হবে, কোষে বহু নিউক্লিয়াস উৎপন্ন হবে। আর এই ধরনের উদ্ভিদ কোষগুলোকে তখন আমরা বলি সিনোসাইটিক উদ্ভিদ শিক্ষার্থীরা। আর এই ধরনের প্রাণী কোষকে আমরা বলি প্লাজমোডিয়াম। তাহলে তোমরা বুঝতেই পেরেছো যে সাইটোকাইনেসিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্ভিদের ক্ষেত্রে। তো শিক্ষার্থীরা আগামী ক্লাসে আমি মাইটোসিসের গুরুত্ব এবং কোষ বিভাজনে মিউসিস কোষ বিভাজনটা নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত তোমরা আজকে যা পড়েছো সেগুলো প্র্যাকটিস করবে, চিত্রগুলো অবশ্যই অঙ্কন করবে। পরীক্ষাতে কিন্তু আসে যে সাইটোকাইনেসিস কি, ক্যারিওকাইনেসিস কি, তারপরে হচ্ছে সাইটোপ্লাজমের সাইটোকাইনেসিসের না হলে কি কোষের কী অবস্থা হতো, এই ধরনের অনুধাবনমূলক প্রশ্ন আসে। তারপরে হচ্ছে মানে কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপগুলো উল্লেখ করা থাকে যে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম 3টি ধাপের চিত্র অঙ্কন করো এবং অথবা বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। অথবা বলা থাকে যে মাইটোসিস কোষ বিভাজনের দ্বিতীয় এবং শেষের মানে 5ম ধাপটির চিত্রসহ বর্ণনা করো। এভাবে অনেকভাবে কোশ্চেনটা আসতে পারে। তো তোমরা যদি ভালোভাবে চিত্রগুলো ভালোভাবে শিখে বর্ণনাগুলো যদি ভালোভাবে শিখে রাখো তাহলে এটা কোনো মানে লেখাটা কোনো বিষয় না, তবে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পড়তে হবে। তো শিক্ষার্থীরা আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।